ধুলোময় প্রান্তরে ছুটছে মানুষ। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা জীবন, যে জীবনে মিলে না পাওয়া না পাওয়ার হিসাব। অনিশ্চয়তাই যেন সব থেকে বড় নিশ্চয়তা। তুমি কি কিনতেছো বাঁশি? দেখি একটি বাঁশি বাজাও তো, আমরা শুনি জোরে। প্রায় 7 কিলোমিটার রাস্তা ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ, মানে সামনে যে আগাবো এরকম শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে এখানেই বসে পড়ি। বেলা বাড়ছে, কিন্তু সূর্যি মামার দেখা নাই। শীতে জুবুথুবু উত্তরের জনজীবন, এরই মাঝে কাজে নেমেছে ঘাটপাড়ের মানুষেরা। উঠে পড়লাম ঘাটে বাঁধা খেয়া নৌকায়। গন্তব্য যমুনার দুর্গম এক চর কাবিলপুর। আমাদের সাথে চরের অগণিত মানুষ সকাল সকাল এপারের কাজ শেষ করে ফিরছে চরের বাড়িতে। চরের মানুষের সকালটা শুরু হয় ফজরের পরপরই, তাই তো প্রথম খেয়া নৌকায় এত ভিড়। আমাদের সাথে এক ফেরিওয়ালা যাচ্ছে কাবিলপুর চরে। গ্রাম বাংলার হারানো এই ব্যবসাটি টিকে আছে এই দুর্গম চরগুলোতে। ভাই আজকে যাবেন কোন চরে? এই কাবিলপুর চর। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা মোটামুটি চলে। এভাবে কয়দিন যান সপ্তাহে? যাই সপ্তাহে 2 দিন 3 দিন যাই। কেমন আনুমানিক কত টাকা কেনা হয়? মোটামুটি চলে। হাজার খানিক আসে হাজার খানিক আসে। পাশ দিয়ে যাচ্ছে একটি মাছ ধরার নৌকা। গহীন যমুনা থেকে ধরবে দেশীয় মাছ। দেখতে দেখতে পৌঁছে গেলাম চরের ঘাটে। ঘাটে অপেক্ষমান অনেক যাত্রী, তারা শহরে যাচ্ছে নানান কাজে। আবারও শেষ বেলার নৌকা ধরে ফিরবে চরের বাড়িতে। শিক্ষা কিংবা স্বাস্থ্যসেবা একটুখানি প্রয়োজনে এই জনপদের মানুষদের যেতে হয় গাইবান্ধা জেলা শহরে। পাড়ি দিতে হয় যমুনা নদী। সকাল থেকে সন্ধ্যা ঘাটপাড়ের ব্যস্ততা যেন একই রকম। কত মানুষ আসছে, আবার কত মানুষ চলে যাচ্ছে। এই ঘাটের যেন একটুখানি বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। দুর্গম যমুনার ঘাট, এই ঘাটগুলোতে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পদচারণায় মুখর থাকে। এই ঘাটগুলোতে প্রতিনিয়ত যাত্রী আসে, চলে যায় তার নিজস্ব গন্তব্যে। আমরাও যাব চরের মানুষদের সাথে, দেখব তাদের জীবনচিত্র, দেখাবো আপনাদেরকে। নৌকা থেকে নামার পর সবার মাঝেই ঘরে ফেরার তাড়া। চারপাশে ঢেকে গেছে কুয়াশায়, তাই তো সামনে কোনো ঘরবাড়ির অস্তিত্ব নেই। কোন দিকে যাব আমরা? পিছু নিলাম চরের মানুষের। উত্তরের জনপদে জেকে বসেছে শীত, তার ব্যতিক্রম নয় গাইবান্ধাতেও। এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর চরে। দুর্গম এক চর, যে চরে আসতে হলে পাড়ি দিতে হয়েছে ভয়ঙ্কর যমুনা নদী। এই চরটি এতটাই গভীরে, যেখান থেকে ওপারের জনবসতিতে যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষের। বর্ষায় নাও আর শুকনোই পাও, এই মিলেই চর জীবন। শীতের এই সময়টা চরের পথ থাকে বালুময়। বালুময় পথে হাঁটা কিন্তু বেশ কষ্টকর। তবুও চরের এই মানুষেরা হাঁটতে রাজি নয়। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কি হয় আপনার? কি হয়? আচ্ছা, ছেলেকে নিয়ে এক ভাই যাচ্ছে ঘাটে। নৌকা কিন্তু প্রায় ছেড়ে দিবে, এখন যেতে হবে। এইভাবে কতটুকু হেঁটে আসলেন? 10 কিলো। 10 কিলোমিটার রাস্তা হাইটে যাবেন ঘাটে, আজকে আবার ফিরবেন। তার মানে আবারও তো নৌকা থেকে নামার পর আরো 10 কিলোমিটার। এভাবে যে বছরের পর বছর চলাফেরা করতেছেন, এটা তো অনেক কষ্টের ব্যাপার আসলে। আর যখন বর্ষাকাল হয় তখন কি পানি হয়ে যায়? আচ্ছা, তার মানে বর্ষাকালে একটু সুবিধা, কিন্তু শীতের ওই সময়টাতে অনেক কঠিন। ঠিক আছে, তাড়াতাড়ি যান, নৌকা ছেড়ে দিবেন। হ্যাঁ, না 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 না, নৌকা দেন, ডাক দেন হাত দিয়ে, দিয়ে আসবেন। এমনও এক দুর্গম চর, যেখানে বসতি থেকে নৌকা পর্যন্ত আসতে পাড়ি দিতে হয় প্রায় 10 কিলোমিটার বালুময় রাস্তা। এই মানুষগুলোর বর্ষাকালে কিছুটা সুবিধা হলেও যখন পানি কমে যায়, সাথে সাথে বাড়তে থাকে দুর্ভোগ।
এই যে ভাইয়ের সাথে কথা বললাম, উনি 10 কিলোমিটার দূর থেকে যাবে নৌকা ঘাটে। কি এক জীবন, যে জীবনে পরতে পরতে লুকিয়ে আছে নানা সংকটের গল্প। ভয়ঙ্কর শীতে আমরা হেঁটে চলছি চরের পথে, বালুময় রাস্তা। আমার সফর সঙ্গী বায়েজিৎ। বায়েজিৎ, কেমন লাগতেছে? না, পৌষ মাসের এখন মাঝামাঝি সময়, শীতকাল। তো এই সময়টাতে উত্তরবঙ্গে যে একটা শীতের একটা ফিলিংস, একদম ঘন কুয়াশায় ঢেকে গেছে। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, কিন্তু খেটে খাওয়া মানুষের যেন বসে থাকার জো নেই। পুষ মাসের শীতের মধ্যেও বের হয়ে গেছে এক ভাই ঘোড়ার গাড়ি নিয়ে। সংগ্রামী জীবন, যেখানে বসে থাকাটাই যেন বৃথা চেষ্টা। ভাইজান, পুষের শীত, শীত কেমন? ভাল, খুব খুব ঠান্ডা না? খুব ঠান্ডা, মানে হাতি বাই করে। আমরা রাতে ছিলাম গাইবান্ধায়, প্রচুর ঠান্ডা। কোথায় যাইতেছেন ঘোড়ার গাড়ি নিয়ে? খেয়া ঘাটে? হ্যাঁ। খেয়া ঘাট থেকেই ট্রিপ দেন না? হ্যাঁ হ্যাঁ, তাতে কেমন আসে ঘোড়ার গাড়িতে? আসে, চলে সংসার। পাশাপাশি কি সংসারও করেন? হ্যাঁ, মানে সংসার পাশাপাশি বাকি সময় হ্যাঁ, ঘোড়ার গাড়ি। হ্যাঁ। এখান থেকে মালামাল টানাটানি করেন। হ্যাঁ। আচ্ছা, ঘোড়ার পিছনে খরচ কেমন হয় এমনি? ঘোড়া খরচ পালনে? ভাত দৈনিক 2-250 টাকা ছিল। 200-250 টাকা, হ্যাঁ। তো ভালো। বেশি। ঘোড়ার পিছনেও তো ভালো হ্যাঁ। খরচ। 200-250 টাকা ছিল দৈনিক। তারপর এমনিতে আসলে সব মিলিয়ে কেমন আছেন? আছে সবাই ভালো আছে। সব মিলিয়ে ভালো আছে। হ্যাঁ। প্রায় 7 কিলোমিটার রাস্তা ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ, মানে সামনে যে আগাবো এরকম শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে এখানেই বসে পড়ি। এমনই দুর্গম জায়গা, যেখানে ঘাট থেকে বসতিতে যেতে হলে কমপক্ষে 10 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। 7 কিলোমিটার রাস্তা হাঁটার পর এখন আসলে হাঁটার মতো শক্তি পাচ্ছি না। এমনই দুর্গম জায়গা, জীবনে বহু চড়ে গেছি, তবে এমন পায়ে হাঁটা রাস্তা দুর্গম কোনো চড়েই পাইনি। একটুখানি জিরাবো, তারপর আবার রওনা দিব বসতির দিকে। বর্ষায় তো মোটামুটি আপনাদের নৌকাটা বাড়ি পর্যন্ত যায়, কিন্তু এই সময়টাতে এখন তো আসলে দুর্ভোগটা আরো বেশি। এমনিতে কোথায় যাইতেছেন এখন? এখন আমি যাব কালীবাজার যাব। কালীবাজার। আসসালামু আলাইকুম। আপুরা কোথায় যান? খড়ি কি পাওয়া যায় এদিকে? হ্যাঁ। এটা কি কাইশের খড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ। কোথায়, আপনার বাড়ি কোথায় এখানে? এই পাশেই। একদম তো বালু মাটি। কিসের খেতে দিবেন এটা? এটা পেঁয়াজ। পেঁয়াজের খেতে। পেঁয়াজ কেমন হয় আপনাদের এখানে? পেঁয়াজ মোটামুটি হয়, মোটামুটি ওইবারে 60-70-80-90 মন করে নামে বিঘায়। তাই না? কতটুকু জায়গা লাগাইছেন এবার? আমি 1 বিঘা লাগাইছি। 1 বিঘা। ছাগলের পাল নিয়ে ছুটে যাচ্ছে এক গৃহিণী, সাথে তার ছোট্ট মেয়ে। যাবে চরের ওই প্রান্ত, কারণ এ প্রান্তে এখন ঘাসের অভাব। শীতের এই সময়টা গবাদি পশুর ঘাসের অভাব দেখা দেয় চরগুলোতে। তাই তো এভাবেই গরু ছাগল নিয়ে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে কৃষক কৃষানীরা। পৌষের সকালে কৃষক ব্যস্ত সবজির ক্ষেতে। আবাদ হয়েছে বিভিন্ন ধরনের মশলা। ভাইজান, কি আবাদ করেছেন এই জমিতে? কালো জিরা আর পেঁয়াজ। কালো জিরা আর পেঁয়াজ। এই যে পুষের শীত, শীত কেমন পড়ছে চরে এখন? শীত তো অনেকটা বেশি। অনেক শীত। শীতের মধ্যে সকাল সকাল বের হয়ে আসছেন। হ্যাঁ। এটা আসলে তো জীবিকার তাগিদেই। জীবিকার তাগিদে। আর কি ধরনের আবাদ মৌসুম করেছেন চরে? গম আছে, ভুট্টা আছে। গম ভুট্টা করছেন। প্রতি বছরই কি করেন এভাবে? হ্যাঁ, প্রতি বছরই করি। এই যে জমিটা আপনার, এখানে কি বাদাম হয় না? বাদাম হয়, উপরের জমি। আর নিচে বাদাম হয় না? না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আছি ভালো ভালো। এই সাত সকালে শীতের মধ্যে কোথায় যান? বাড়ি যাওয়া লাগছি। বাড়ি। এখানে কোথায় আসছিলেন? এখানে আসলাম শ্বশুর বাড়ি, ভাড়া বাড়ি, আত্মীয় বাড়ি আসছিলেন। আত্মীয় বাড়ি। অবশেষে বসতির দেখা পেয়েছি। কুয়াশার চাদরে ঢাকা ছিল এই পুরোটা অঞ্চল, যার কারণে যখন ঘাট থেকে মাঝের রাস্তায় আসলাম তখন আসলে চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না।
এতক্ষণে দেখা পেয়েছি বসতির, আর বসতির দেখা পেয়ে মনের ভেতর একটু আলো জ্বলল। আমরা আপনাদের নিয়ে যাব এই বসতিতে, গহীন চরের দুর্গম বাড়ি। এখন যে বাড়িটিতে প্রবেশ করছি, এই বাড়িটি পুরোটাই হচ্ছে ছন ধারা নির্মিত। গহীন এই চরে ছন বা চরের স্থানীয় ভাষায় কাইসা ধারা নির্মিত সুন্দর এক বাড়ি। এ যেন কোনো স্বপ্নের রাজ্য, যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। এই যে বাড়িটি, কি সুন্দর একটি বাড়ি। চরে আসলে যত দুর্ভোগ থাকুক, যত কষ্ট থাকুক, কিন্তু তার মাঝেও এমন কিছু উপলক্ষ রয়েছে যেগুলো আসলে মনকে আনন্দিত করে। এই বাড়িটি ঠিক তেমনই সাজানো গোছানো পরিপাটি এক বাড়ি, যেটি নির্মিত হয়েছে ছন্দারা আর স্বপ্নের। চরের এই বাড়িটির রান্নাঘর একদম খোলামেলা রান্নাঘর। উপরে নেই কোনো ছাউনি, নিচে শুধু একটি মাটির চুলা। এই চুলা থেকেই 3 বেলা রান্না হয় এই পরিবারটির জন্য। যমুনা নদীর ভেতরের এক দ্বীপ জনপদে বসতি গড়েছে কিছু স্বপ্নবাজ মানুষ। এই মানুষগুলোর আয়ের উৎস গবাদি পশু আর কৃষিকাজ। এই যে চরের বাড়ির সামনেই উন্মুক্ত আউরিঘর, উন্মুক্ত আউরিঘরে বাঁধা গবাদি পশু। গবাদি পশুগুলোর স্বাস্থ্য একেবারেই খারাপ। একটু জানিয়ে রাখি, এই চরে বিশেষ করে এই সময়টাতে ঘাসের অভাব দেখা দেয়। তখন আসলে গরুগুলো খুব বেশি ঘাস পায় না চরের জমিতে। এই চরগুলোতে যেহেতু ধানের আবাদ খুব সামান্য, তাই তো খড়ের আটি বা খড়ের সুবিধা সেইভাবে কৃষকরা নিতে পারে না। দুর্গম এই চরে দূর থেকে খড় কিনে আনতে বেশ কিছু বেগ পোহাতে হয়। পুরোপুরিভাবে ঘাসের উপর নির্ভরশীল এই গরুগুলো যখন ঘাস কমে যায়, তখন আসলে ঠিকমতো খেতে পায় না, যার কারণে গরুগুলোর চেহারা এমন জরাজীর্ণ। এই বাড়িটি আসলে তৈরি হয়েছে পাটখড়ি বা চরের স্থানীয় ভাষায় যেটিকে শোলা বলে, শোলাধারা। এই যে আমি একটু কাছে থেকে দেখাই, উপরে যে ঘরের চাল সেটিও আসলে শোলা দ্বারা নির্মিত, আর মাঝখানে যেন পানি যেতে না পারে তার কারণে দেওয়া হয়েছে একটি কাগজের বেষ্টাদা। তার কারণে মাঝখানে দেওয়া হয়েছে একটি কাগজ, আর চারপাশের যে বেড়াগুলো সেগুলো সবগুলোই হচ্ছে শোলা ধারা নির্মিত। চরের এই বাড়িঘরগুলো একদম সাদামাটা, সেটি আসলে চরের বাড়িঘরের চিত্র দেখলেই অনেকটা বুঝতে পারা যায়। চরের একদমই সাদামাটা এক উঠান বাড়িতে আছি আমরা। চরের যদি এই বাড়িটির রান্নাঘর দেখাই একটু, একদমই মাটির চুলার রান্না, আর এপাশে স্তূপ করে রাখা বিভিন্ন ধরনের খড়ি। যেহেতু চরে সারা বছর খড়ি পাওয়া যায় না, তাই তো শুকনো সময়গুলোতে এই মানুষগুলো খড়িগুলো স্তূপ করে রাখে বছরের অন্য অন্য সময়গুলোর জন্য। ভাইজান কি বিষ দেন? এটা হলো আগাছানাশক। আগাছানাশক। জি, এটা হলো যে খেতে ঘাস মারা। ভুট্টা লাগাইছেন কতটুকু এবার? এবার ভুট্টা লাগাইছি 10 বিঘা। 10 বিঘার মতো। চরাঞ্চলে প্রচলিত একটা কথা আছে, বর্ষায় নাও আর শুকনোই পাও। বর্ষার নাও আজ শুকনোই উঠে গেছে। বর্ষাকালে যখন এই জায়গাটিতে পানি ছিল, তখন এই নৌকাটি এসেছিল এই চরে। এরপর হঠাৎ করে পানি কমে যাওয়ায় নৌকাটি আর এখান থেকে স্থানান্তর করতে পারেনি। এভাবেই অযত্নে অবহেলায় নৌকাটি নষ্ট হচ্ছে এই দুর্গম চরে। কত বড় একটি নৌকা, হয়তো কেউ স্বপ্ন নিয়ে তৈরি করেছিল এই বড় নৌকাটি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই দুর্গম চরে আটকা পড়ে পচে যাচ্ছে এই স্বপ্নের নৌকা। একদমই অবহেলিত এক জনপদ। আমরা লোকমুখে যতটুকু শুনলাম, এই চরগুলোতে আসলে স্থানীয় প্রশাসনের ওই রকম কোনো নজর নেই, যার কারণে চরের এই মানুষেরা নানা ধরনের দুর্ভোগের মধ্যে থাকলেও তারা আসলে স্থানীয় প্রশাসন থেকে বা পরিষদ থেকে কোনো ধরনের সুবিধা পায় না। চরের যে স্কুলগুলো, তাও অনেক বাড়ি থেকে বেশ দূরের পথ, যেখানে আসলে চরের মানুষেরা খুব বেশি শিক্ষা বা স্বাস্থ্যের সুবিধা পায় না। এই যে দুর্গম চরের বাড়ি, সেই বাড়িতে আসতে হলে আমাদের খেয়াঘাট থেকে প্রায় 30 মিনিট পায়ে হেঁটে আসতে হয়েছে। এমনই দুর্গম এক জায়গা, যেখানে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার যে ন্যূনতম চাহিদাটুকু সেটিও পূরণ করতে পারে না। ইয়া তো মানে সুন্দর হয়েছে আর কি। এখন তো মানুষ কাঁথা বুনাই না, এখন সবাই কম্বল ব্যবহার করে। এই বাতাসে তো আরো ঠান্ডা লাগে। বাতাস যখন বয় তখন থাকা যায় না, তো তখন ওই যে ঘরের মধ্যে উঠে বসে থাকি। কঠিন কঠিন বাতাস।
আপনাদের এখানে কি চুরটার ইয়ে আছে চোরে চোরেরই নাই। এরকম নেই? না না যেমন কালকে হচ্ছে একটা চোরে গেলাম, ওইখানে প্রচুর পরিমাণ ডাকাতি হয়, মানে যখন বর্ষাকালে তখন গরু বাছুর ডাকাতি হয় বর্ষাকালে আর কি। সব জায়গায় হয়। এখানেও বর্ষাকালে টুকটাক হয়, পানি হয়। হয়। আপনাদের এখানেও হয়? পানি হয়, পানি এই কিন্তু খরার নদীর মধ্যে নাই। তখন কি মানে ওই যে গোয়াল ঘরে পাহারা দিতে হয় গরু যেন ডাকাত না আসে? হ্যাঁ, বিছনা ফেলে আর থাকা লাগে। আমাদের সব এইখানে কি পানি উঠে কখনো? না, না, পানি পানি ওঠে ওঠে না, না। পানি নিচ দিয়ে থাকে। হ্যাঁ, নিচ দিয়ে থাকে, ওই পাশে থাকে, ওই পাশে। নিতে হবে। হ্যাঁ ভাইজান, আপনার সাথে আবার দেখা হইলো। বেচা কিনা শুরু করে দিছেন? হ্যাঁ, ভ্রাম্যমান দোকান। তুমি কি কিনতেছো? বাঁশি? দেখি একটি বাঁশি বাজাও তো, আমরা শুনি বাজাও, বাঁশি বাজাও। জোরে। ওটা কানুন তুলি না এই তো ভিডিও। চরের ভ্রাম্যমান দোকান। চরগুলোতে আসলে এই ধরনের দোকানগুলো চরের অলিতে গলিতে ঘুরে বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে থাকে। ভাইয়ের সাথে আমাদের নৌকায় দেখা হয়েছিল। হ্যাঁ, জি জি জি। কেমন বেচা বিক্রি করলেন নামার পর? এই নামার পরে বেচায় বিক্রি করে শৌখানেকের কাছে গেছে। যা ভালো তো, আলহামদুলিল্লাহ। কিনো, তোমরা কিনো, কি কিনবা? হ্যাঁ, নাও নাও নাও। নাও নাও নাও, আমরা দেখি তোমরা কি কিনো। ছোট্ট এক পরিবার, দোকান দিছিল, ওটা আমাদের। আমরা প্রবেশ করছি চরের সেই ছোট্ট ঘরটিতে। এখানে একটি থাকার বিছানা, এখানে হয়তো 2 জন মানুষ থাকতে পারবে জরাজীর্ণ করে। আর পাশেই হচ্ছে গোয়াল ঘর। আসলে গোয়াল ঘরের মধ্যে ঘর নাকি ঘরের মধ্যে গোয়াল ঘর, সেটি আসলে বোঝার উপায় নেই। এ পাশে রাখা হচ্ছে বিভিন্ন ধরনের খড়ি। এগুলো হচ্ছে ভুট্টা ছাড়িয়ে নেওয়ার পরে ভিতরের যে অংশটা, সেটি আসলে চরের মানুষেরা খড়ি হিসাবে ব্যবহার করে, কারণ মাটির চুলায় রান্না, শতভাগ রান্না হয় মাটির চুলায়। তাই তো সারাটি বছর খড়ির প্রয়োজন পড়ে চরের এই মানুষগুলোর। তবে সারা বছর খড়ি জোগাড় করার কোনো উপায় নেই, তাই তো এভাবেই স্তূপ করে সংরক্ষণ করে রাখা হয়েছে বছরের অন্য সময়গুলোর জন্য। মানে নদী ভাঙ্গে এখানে আসছেন, এর আগে কোথায় ছিলেন? এই দেশেই আছে। এই দেশেই ছিলেন, মানে নদী ভাঙ্গে একবার এবার একবার এই পার, এইভাবে চলা ইয়া করতেছেন বারবার। ঠিক আছে আপা, যান, আপনার কষ্ট হইতো। মাথায় বোঝা, আপনার কষ্ট হচ্ছে। মানুষ না মনে করেন এই যে যায় হচ্ছে যে মনে করেন পান্ডে বুন্দে যায় এই যে বাড়ি পিছনে। করে আসি মনে করেন এই জন্য এই যে হ্যাঁ। ভাইজান কোথায় কাজ করতেছে? ওকে, এই যে মনে করেন কাম লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি বোঝা নিয়ে আছেন, কষ্ট দিলাম আপনাকে। চোরের মানুষের সংগ্রামী জীবন। মাথায় যে বোঝাটি, সেটির ওজন কোনোভাবেই 40 কেজির নিচে হবে না। এই বোঝাটি নিয়ে এই বালুময় রাস্তা পার হয়ে যাবে ওপারের ঘাটে। কি এক সংগ্রামী জীবন! ঘাটে যেয়েই কিন্তু শেষ না। ঘাটে বোঝা নামানোর পর আবারও নৌকা, নৌকা দিয়ে আবারও ওপারের ঘাটে। এভাবে এই মানুষগুলো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত পরিশ্রম করে নানা প্রতিকূলতার সাথে। চরের এই বাড়িঘরগুলোতে খুব বড় কোনো গাছের অস্তিত্ব নেই। তার বড় কারণ, চরের এই বাড়িঘরগুলো বছর বছর ভাঙনের শিকার হয়। ভাঙনের শিকার হয়ে এই বাড়িঘরগুলো ভেঙে যায় নদীগর্ভে। বাড়িঘরগুলো ভেঙে যায় আর বিলীন হয় নদীগর্ভে। আবারও যেখানে চর পড়ে সেখানে এই বাড়িঘরগুলো স্থানান্তর করা হয়। চরের এই মানুষেরা বছরের পর বছর এই ভাঙা গড়ার মধ্য দিয়েই জীবন পার করছে। গহীন এক চরের বাড়ি, যমুনার দুর্গম দ্বীপ চরে বসতি গড়েছে এই মানুষগুলো। অনেকটাই জরাজীর্ণ অবস্থা। বাড়ির সামনে দেখতে পাচ্ছি একটি রান্নাঘর। রান্নাঘরের ভেতরে পরিপাটি হলো, বাইরের যে সোলার বেড়াটি সেটি আসলে অনেকটাই পুরাতন হয়ে ভাঙাচোরা অবস্থা। একদমই মাটির চুলার রান্না। মাটির একটি পাত্র, পানি রাখার জায়গা, খড়ি, আর এদিকে হচ্ছে চুলা। চরের মানুষের সহায় সম্বল বলতে এতটুকুই। খুবই সাদামাটা জীবন, যেখানে থাকার জন্য একটুখানি জায়গা, রান্নার একটু জায়গা, গোসলের একটু জায়গা। সেখানে খুব বেশি আসবাবপত্রের বালাই নেই। সাদামাটা জীবনে বড় কোনো জৌলস নেই। যমুনার এই দুর্গম চরগুলো থেকে ওপারের মূল ভূখণ্ডে যেতে হলে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এমনই জায়গা যেখানে আসলে খুব বড় স্বপ্ন দেখেও লাভ নেই। দুবেলা দুমুঠো খেয়ে যে মানুষগুলো জীবন ধারণ করতে পারছে, তাদের কাছে এটাই অনেক।
প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই চরটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।